সুপ্রিয় দর্শক ও বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক আজকেও 41 পয়েন্ট কমে গেছে। গতদিন কমেছিল 23 পয়েন্ট। বর্তমানে সূচকের অবস্থান দাঁড়িয়েছে 4,886 পয়েন্টে। মোট লেনদেন হয়েছে 365 কোটি টাকা। সূচকের এই যে অব্যাহত পতন, এইটাকে আমরা পতনই বলবো, এটাকে কারেকশন বলবো না। এতদিন আমরা কারেকশন বলতাম, আসলে কারেকশন নয়, এটি পতনই। এর কারণ কি? মূলত বর্তমান কমিশন যে সকল পদক্ষেপগুলো গ্রহণ করছে সেগুলো কোনো মতেই তারা পুঁজিবাজারের অনুকূল বিবেচনা করে করেনি। পুঁজিবাজার ভালো হবে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষিত থাকবে, এসব চিন্তা ভাবনা তাদের মাথায় ছিল না। আমার থাম্বনেইলে যেমন আমি বলেছি যে ভাঙতে জানে কিন্তু গড়তে জানে না। তো যারা শুধু ভাঙতে জানে গড়তে জানে না, তাদের দিয়ে পুঁজিবাজারে ভালো কিছু হবে না। তারা ইতিপূর্বে 5টি ব্যাংক মার্জার করেছে রীতিমতো ছিনতাই করে। মার্জার করতে হলে শেয়ার হোল্ডারদের মতামত নিতে হবে, তাদের সম্মতি সাপেক্ষে মার্জারের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কিন্তু একচেটিয়াভাবে বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংক একরকম ছিনতাই বা ডাকাতি করে 5টি ব্যাংকে তারা নিয়ে গেল, আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য ব্যবস্থা নিল। কিন্তু সাধারণ বিনিয়োগকারী যারা এই ব্যাংকগুলোর ডিফল্টের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট নয়, এই ব্যাংকগুলোর ডিফল্টের সাথে সংশ্লিষ্ট বা কোনো কিছু যদি গোপন হয়ে থাকে সেটি বাংলাদেশ ব্যাংক জানে, কারণ বাংলাদেশ ব্যাংকই এই ব্যাংকগুলোর আর্থিক বিবরণীতে অনুমোদন দিয়েছিল। এর যে কোনো ভুল ত্রুটির জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী, সাধারণ বিনিয়োগকারীরা দায়ী নয়। কিন্তু ডাকাতির মতো 5টি ব্যাংককে ছিনতাই করে নিয়ে যাওয়া হলো। তারপরে এখন আবার 9টি এনবিএফআই বা নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে। এই যে 9টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আজকে শোচনীয় অবস্থায় পড়েছে, এর জন্য দায়ী কারা? দায়ী বিএসইসি, দায়ী বাংলাদেশ ব্যাংক। এখন তারা সবকিছু বলছে নেগেটিভ, সবকিছু শূন্য, এসব তো সাধারণ বিনিয়োগকারীরা জানা। তাহলে সাধারণ বিনিয়োগকারীদেরকে কেন বলির পাঠা করা হচ্ছে? এর প্রভাব তো শেয়ার বাজারে পড়বেই। কিন্তু তারা এই কমিশন ভাঙলো, কিন্তু গড়ার ব্যাপারে ভালো কিছু পদক্ষেপ তারা নিতে পারত। তারা এই সময়ের মধ্যে ভালো কিছু কোম্পানিকে আইপিওভুক্ত করতে পারত। সরকারের সর্বোচ্চ মহল থেকে 5টি নির্দেশনা দেওয়া হয়েছিল। সরকারি প্রতিষ্ঠানগুলোর সরকারি শেয়ার অফলোড করতে বলা হয়েছিল স্টক এক্সচেঞ্জ কমিশনের অনুকূলে, সেটি এ পর্যন্ত হয়নি। বিদেশ থেকে এক্সপার্ট এনে পুঁজিবাজারকে গতিশীল করার জন্য যে সংস্কার করার জন্য যে পদক্ষেপ, সেগুলো কিছুই হয়নি। তাহলে এ ধরনের কোনো ভালো পদক্ষেপ না নিয়ে শুধু অবসায়ন, শুধু মার্জার এ করে পুঁজিবাজারকে শক্তিশালী করা যাবে বলে আমার কাছে মনে হয় না। তারা এই কমিশন পুঁজিবাজারকে আকর্ষণীয় করার জন্য ভালো কিছু পদক্ষেপ তারা নিতে পারত। যেমন অনেক কোম্পানি ইপিএস ঘোষণা করে ঠিকই, কিন্তু ইপিএস এর বেশিরভাগ তারা সংরক্ষণ করে, অল্প কিছু শেয়ার হোল্ডারদেরকে বিতরণ করে ডিভিডেন্ড আকারে। কেন? কমিশন যদি এই কোম্পানিগুলোকে বাধ্য করে যে না, তোমরা কমপক্ষে 70% বা 75% ইপিএস শেয়ার হোল্ডারদের মাঝে ডিভিডেন্ড আকারে দেবা, তাহলে কিন্তু এই যে শেয়ারের দাম ওঠানামা, এগুলোর প্রভাব থেকে বিনিয়োগকারীরা মুক্ত থেকে শুধু ডিভিডেন্ড নিয়ে সন্তুষ্ট থাকতে পারত। এই ধরনের ভালো পদক্ষেপ নিলে কিন্তু শেয়ার বাজার গতিশীল হতো। অনেক কোম্পানি শেয়ার বাজারে শেয়ার ব্যবসার সাথে জড়িত। তারা শেয়ারের মূল্য বাড়ানোর জন্য ইপিএস বেশি করে ঘোষণা করে কৃত্রিমভাবে। এই কৃত্রিমভাবে বেশি করে ইপিএস ঘোষণা করে তারা তাদের শেয়ারগুলো অফলোড করে তাদের শেয়ারগুলো বিক্রয় করে দিয়ে বেশি দামে
তারা বাজার থেকে আউট হয়ে যায়, তার পরের বছরে তারা ইপিএসকে নেগেটিভ দেখায়। এই যে জেড ক্যাটাগরিতে শেয়ারগুলোকে পাঠানো হয়, এতে তো কোম্পানির কিছুই হয় না, শাস্তি হয় শেয়ার হোল্ডারদের। শেয়ার হোল্ডারদের টাকায় যেহেতু বিনিয়োগ বাজার, তাহলে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য জেড কোম্পানিতে না পাঠিয়ে যদি এই কোম্পানির দুরবস্থার জন্য বা শোচনীয় অবস্থার জন্য যে সকল পরিচালক পর্ষদ দায়ী, তাদেরকে জরিমানা করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদের অনিয়মকে আইনে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হোক, কিন্তু সেটা করা হচ্ছে না। শুধু ভাঙা, অপসারণ এই কাজেই যদি কমিশন ব্যস্ত থাকে, তাহলে শেয়ার বাজারে গতিশীলতা আসা অনেকটা সুদূর পরাহত বলে মনে হয়। তারপরে দেশের অর্থনৈতিক সূচকগুলো যদি গতিশীল হয়, তাহলেও কিন্তু শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হবে। আর এই গতিশীল হওয়ার পূর্ব শর্ত হলো একটি ভালো নির্বাচন। ভালো নির্বাচনের মাধ্যমে যদি একটি ভালো সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে সেক্ষেত্রে দেশের অর্থনীতির নানা ক্ষেত্রগুলো গতিশীল হবে, সেখানে বিনিয়োগ বাড়বে, তখন শেয়ার বাজারেও বিনিয়োগ বাড়বে। সুতরাং নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে বা নির্বাচনী কার্যক্রম শুরু হলে তখন শেয়ার বাজারে গতিশীলতা আসবে বলে মনে করা হচ্ছে। সেটা নির্বাচনের তফসিল শীঘ্রই ঘোষণা করা হবে, তখন দেখা যাবে যে শেয়ার বাজার কতটুকু সামনের দিকে অগ্রসর হতে পারে। শেয়ার বাজারের যে কোনো ক্রান্তিকালীন সময়ে আইসিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কিন্তু আইসিবি নিজে নানা অনিয়মের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়েছে। এই শেয়ার বাজারকে যদি ঊর্ধ্বমুখী করতে হয়, গতিশীল করতে হয়, তাহলে বড় একটি অঙ্কের বিনিয়োগ এই শেয়ার বাজারে প্রয়োজন। সেটি সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে আসবে বলে মনে হয় না। যেমন এক সময় যে শেয়ারটির দাম 500 টাকা ছিল, সেটি এখন যদি 50 টাকায় এসে থাকে, তাহলে এই শেয়ারটিকে আবার 500 টাকার জায়গায় ফিরিয়ে নিতে হলে অন্তত বড় অঙ্কের একটি বিনিয়োগ করতে হবে, যেটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিনিয়োগ বাজারকে সাপোর্ট দিতে হলে 50,000 কোটি টাকার এখন নতুন বিনিয়োগ প্রয়োজন। যা হোক, সেই ব্যাপারে আইসিবি ভূমিকা নেবে, সরকারের সাথে আলাপ আলোচনা করে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা বা তাদের পুঁজি রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা আইসিবি রাখবে এবং সরকারকে প্রয়োজনীয় তহবিল বরাদ্দের জন্য অনুরোধ করবে, সেটা নিয়ে বাজারকে গতিশীল করবে। কিন্তু তারা হা করে তাকিয়ে আছেন, তারা কোনো পদক্ষেপই গ্রহণ করতেছে না। পুঁজিবাজারকে মনে হচ্ছে যেন অভিভাবকহীন একটি সংস্থা। যা হোক, এই পতন থেকে বিনিয়োগকারীদের রক্ষা করার জন্য আমি মনে করি সংশ্লিষ্ট সকল পক্ষ, আইসিবি, বিএসইসি, ডিএসই সকলে ঐক্যবদ্ধভাবে প্রয়োজনীয় পদক্ষেপ তড়িৎভাবে গ্রহণ করবে, তাহলে পুঁজিবাজার সুরক্ষিত থাকবে, সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষিত থাকবে। শুধু অবসায়ন নয়, শুধু মার্জান নয়, নতুন কিছু গঠন করুন, পুঁজির বাজারকে শক্তিশালী করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।